আচ্ছা, তো আমরা আমাদের আজকে দ্বিতীয় যে চ্যাপ্টার, যেই টপিক যেটা হলো এসইও মাস্টারি। তো এখানে আমাদের ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা 20টা করে কোশ্চেন রাখছি, কিন্তু 20টা যে কোশ্চেন পড়লেই যে আপনি কোশ্চেন কমন পাবেন এরকম না। জাস্ট এই কোশ্চেনগুলো থেকে আপনি কোশ্চেনের ধারণা নেবেন যে কি রিলেটেড কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আমি আরেকবারও বলে দিচ্ছি, প্রথম ভিডিওতে যেটা বলছি এই ভিডিওতে বলতেছি যে কোশ্চেনগুলো সিমিলার আসবে, হয়তো হোয়াই, হোয়াট, হাউ এইসব রিলেটেড কোশ্চেনগুলো আসবে। সো আপনার মেইন যে পয়েন্টটা, যেমন এসিও দ্বারা কি, এসিওর মিনিংটা জানলে তো ওর সামনে হোয়াই আসুক, হাউ আসুক, যত এক্সপ্লেন আসুক সেটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আমাদের এই যে কোশ্চেনগুলো তৈরি করছি আমরা জাস্ট ধারণা দেখি। আর আরেকবার বলতেছি যে আমি যেরকম দেখাচ্ছি আপনাকে যে সেরকমই অ্যান্সার দিতে হবে এরকম না। আপনার মেইন পয়েন্টটা জানবেন, তারপর মেইন কিওয়ার্ডগুলো লিখবেন, না তো আপনি যদি কিওয়ার্ড না লেখা সারাদিন অন্য কিছু লেখেন তাহলে কিন্তু মার্ক পাবেন না। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, হোয়াট ইজ এসইও। এসইও কি? তা আমরা জানি এসইও মানে হলো কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রসেস অফ ইমপ্রুভ ওয়েবসাইট ভিজিবিলিটি। এখন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা কেউ জানে না, কেউ চেনে না, তাহলে তো আপনার ওয়েবসাইট থাকে আর না থাকার মতো মানে কোনো পার্থক্য নেই। এই জন্য এসইও করলে আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটিটা বাড়ে। তাহলে আপনি এক কথা মানে এখানে মেইন সব কিছু বাদ দেন, এখানে মেইন পয়েন্ট হলো এটা মনে রাখবেন যে এসইও ওয়েবসাইটে কি ভিজিবিলিটি এবং র্যাঙ্কিং ইন দ্য সার্চ রেজাল্ট, এটুকু হলো আপনার মেইন কি পয়েন্ট। তাই এটা এখন কোশ্চেন যেভাবে ঘুরে আসুক না কেন আপনারা জাস্ট এই পয়েন্টটা মনে রাখবেন যে এসইও দ্বারা, এসইও করলে কি হয়, ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ে এবং কি সার্চ রেজাল্টে কি র্যাঙ্ক করে। ঠিক আছে, এখন কোশ্চেন যেভাবে আসুক আপনারা এই পয়েন্ট দুটো দিবেনই। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন যেটা, হোয়াই ইজ এসইও ইম্পর্টেন্ট, এটা মানে এসইও কেন ইম্পর্টেন্ট, এটা এখন এটার দ্বারা আপনারা উত্তরটা পেয়ে গেছেন আগের কোশ্চেনের অনুযায়ী। যে এসইও কি, প্রথম কথা হলো এসইও ইনক্রিজ করে অর্গানিক ট্রাফিক। এসইও ইনক্রিজ করে কি, অর্গানিক ট্রাফিক, ইমপ্রুভ ব্র্যান্ড ভিজিবিলিটি। যে আপনারা, আমি একটু আগে যেটা বললাম, যদি আরং ধরি, আমরা লারিফ ধরি, এটা একটা ব্র্যান্ড, বাট এগে যদি মানে এসি মানে ওয়েবসাইট না থাকতো তাহলে কি এটা ভিজিবিলিটি বাড়তো? একে কেউ চেনতো না। তাহলে আর আরেকটা কথা হলো এসিও মানে হলো অর্গানিক, এসিও পেইড না, এসিও কি অর্গানিক। তার মানে এসিও করলে আপনার প্রথম কথা হলো অর্গানিক ট্রাফিক আসবে, ইমপ্রুভ আসবে ব্র্যান্ড ভিজিবিলিটি, মানে ব্র্যান্ড যেটা, যেমন আপনার যে নাম ধরেন, আপনার যে ব্র্যান্ডটা ধরেন লারিব, এটা একটা ব্র্যান্ড, এটা ভিজিবিলিটি বাড়বে যখন সেটা এসইও করা হবে। অ্যান্ড হেল্পস জেনারেট মোর লিডস উইদাউট পেইড অ্যাডভার্টাইজিং। তার মানে কি এসইও ইম্পর্টেন্ট কেন, পেইড মানে টাকা খরচ করা ছাড়াই আমরা কি করতে পারবো, অ্যাডভার্টাইজিং করতে পারবো, আর মোর লিডস পাবো। আর লিডস মানে কনভার্সন, আমরা জানি লিডস মানে কনভার্সন, 100টা লিড আসলে সেখান থেকে 5টা বা 10টা কনভার্সন আসে, আর কনভার্সন মানে সেল, এটা আমরা আগের ভিডিওতে জানছি। ঠিক আছে, তার মানে এসইও কেন ইম্পর্টেন্ট, মেইন পয়েন্টগুলো মনে রাখবেন। এসইও কেন ইম্পর্টেন্ট, প্রথম কথা হলো ওই ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ানোর জন্য, ব্র্যান্ডের ভিজিবিলিটি। সেকেন্ড কথা হলো জেনারেট মোর লিডস উইদাউট পেইড অ্যাডভার্টাইজিং, এটা হলো আমার মেইন কনসেপ্ট। ঠিক আছে, এরপর আসেন আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা আমরা সাজাইছিল, হাউ ডাজ এসইও ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং। কীভাবে এসইও ওয়েবসাইটের র্যাঙ্কিং ইমপ্রুভ করে, কীভাবে এসইও ওয়েবসাইটের র্যাঙ্কিং ইমপ্রুভ করে। ঠিক আছে, তাহলে আমরা জানি এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিনের মধ্যে অপটিমাইজেশন করা। তার মানে কি, আমার ওয়েবসাইটটাও সার্চ ইঞ্জিনে থাকে, যেমন আমার ওয়েবসাইটটা তো আমরা গুগলেই সার্চ দিই, তো ওই গুগলে যেন আমার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যায় সেই জন্য কী করি, আমরা অপটিমাইজ করি। ঠিক আছে, এই জন্য হাউ ডাজ এসইও ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং, কীভাবে করে সেটা আমরা একটু দেখি। এসইও ইমপ্রুভ র্যাঙ্কিং ইন বাই অপটিমাইজ কন্টেন্ট। আমরা জানি এসইও 3 প্রকার, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল, এবং আমরা জানি যে এসইওর ভিতরে যত কাজ করা হয় সব অন পেজের কাজ। এই অন পেজের কাজের মধ্যে কন্টেন্ট আছে, মেটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, হেডলাইন আছে, পিকচার আছে, ক্যানোন ট্যাগ সব আছে। এই জিনিসগুলো যদি আপনি সুন্দর করে কন্টেন্ট না সাজান, আপনারা দেখে আসছেন যত আপনার অল ইন এসইও আছে, তারপর র্যাঙ্ক ম্যাথ আছে, এই জায়গায় যখন কাজ করছেন, যখন একটা কন্টেন্ট লেখছেন, ওই কন্টেন্টটা যদি সুন্দর করে যদি না লেখা হয়েছে তাহলে ক্রোধ চিহ্ন চলে আসে, আর যদি ঠিকমতো হয় তাহলে সবুজ চিহ্ন চলে আসে, তার মানে কন্টেন্ট ভালো। কন্টেন্ট ভালো মানে কি, অল ইন এসইওতে স্কোর 100, 90, 96 এরকম আসছে। তার মানে কি আমার এসইও কীভাবে ইমপ্রুভ করে, তার মানে আমার কন্টেন্টটা লিখতে হবে কিওয়ার্ড। এসইওর 80% কাজ হলো কিওয়ার্ডে, এসইওর 80% কাজ হলো কিওয়ার্ডে। যত ভালো আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তত ভালো কি আপনার মানে ওয়েবসাইট র্যাঙ্কিং করবে। এখন কিওয়ার্ড রিসার্চ বলতে কি, এটা আপনারা আগে জানছেন, আমি এক লাইনে বলি। কিওয়ার্ড হলো আপনার মেইন টার্গেটেড, যেমন আপনি যদি লারিবের কথা চিন্তা করি বা আরঙের কথা চিন্তা করি, এরা কি অনলাইন রিটেল শপ, এরা হলো কি জামা কাপড় বিক্রি করে। আমরা যদি বাটার কথা চিন্তা করি, তারা কি করে, শু বিক্রি করে। তার মানে কি বাটার মেইন কিওয়ার্ড শু, এবং লারিবের মেইন কিওয়ার্ড কি, ড্রেস। লারিবের মেইন কিওয়ার্ড কি, ড্রেস। এরকম আমরা যদি কোনো একটা মার্কেটিং এজেন্সির কথা চিন্তা করি, তাহলে ওই জায়গার মেইন কিওয়ার্ড কি হবে, মার্কেটিং এজেন্সি।
ওটার মেইন কিওয়ার্ড কি মার্কেটিং এসেছি। তার মানে আমরা বুঝতেছি এসইও কিভাবে ইমপ্রুভ করে ওয়েবসাইটের। এক কথা মেইন মনেগুলো পয়েন্টগুলো মনে রাখবেন যে কন্টেন্ট, কিওয়ার্ড, ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইট কি স্পিড, যত বেশি আপনার র্যাঙ্কিং মানে আপনি ভালো করে কন্টেন্ট লিখবেন ওয়েবসাইট র্যাঙ্কিং তত ভালো হবে। এটা আপনার অন পেজের ক্ষেত্রে দেখছেন, ঠিক আছে। ব্যাকলিং অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার যত ভালো, মানে ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকতে অনেক সময় 3 মিনিট 3 সেকেন্ড 5 সেকেন্ড সময় নিয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা ব্যাড এক্সপিরিয়েন্স। তখন সাথে সাথে কি ড্রপ অফ হতে হবে, এটা বাউন্স রেট বেড়ে যাবে, তখন সিপিসি কস্টও বেড়ে যাবে। এই জন্য আপনার কি যখন আপনি এসিওটা খুব করে ভালো করে করা থাকে, রিলেভেন্ট কিওয়ার্ড অনুযায়ী পাওয়া যায়, ল্যান্ডিং পেজে যায় রিলেভেন্ট টপিক অনুযায়ী পাওয়া যায়, তখন কি ওখানে মানুষ যায়, ভালো কিছু পায়, তখন ওইটা কি ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো বেটার হয়। সেক্ষেত্রে আপনি মোর কনভার্সন পাবেন, মোর লিডস পাবেন, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? এই হলো আপনাদের হাউ ডাজ এসইও ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং। এখন এই কোশ্চেনটা যেভাবে ঘুরে আসুক না কেন, ওয়েবসাইটের র্যাঙ্কিং কীভাবে ইমপ্রুভ করবেন এই পয়েন্টগুলো মনে রাখবেন যে কন্টেন্ট ভালো দেওয়া লাগবে, ব্যাকলিং ভালো দেওয়া লাগবে, ওয়েবসাইট স্পিড ভালো করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, এবং কি ইউজার এক্সপিরিয়েন্স ভালো লাগবে। এই মেইন কন্টেন্টগুলো আপনার থাকতেই হবে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ এসইও। এক কথায় এক্সপ্লেন করো ইম্পর্টেন্স অফ এসইও। এখন কোশ্চেনটা এরকম এত সহজ নাও দিতে পারে, কোশ্চেনটা ঘুরেও দিতে পারে, এসইওর ইম্পর্টেন্স কেন এত বেশি, এরকম আসতে পারে কোশ্চেনটা ঘুরে, ঠিক আছে। হোয়াই দিয়ে আসতে পারে, হাউ শুড দিয়ে আসতে পারে, হাউ দিয়ে আসতে পারে, হোয়াট দিয়ে আসতে পারে। তার মানে ইম্পর্টেন্স অফ এসইও এটুকু মনে রাখবেন যে এসইওর ইম্পর্টেন্সটা কি। এসইও হেল্পস ওয়েবসাইট র্যাঙ্ক, এটা আমরা প্রথমেই জানিয়ে আসছি যে এসইও মানে হলো অপটিমাইজেশন, এটা হলো উইদাউট পেইড। তার মানে কি যত ভালো আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, যত ভালো কন্টেন্ট রাখবেন, তত ভালো এটা কি র্যাঙ্ক করবে। তো সেক্ষেত্রে এসইও হেল্পস করবে কি ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য, হায়ার ইন সার্চ ইঞ্জিন, মানে 1 নম্বর থাকার জন্য। আমরা যদি একটা উদাহরণ দেখি আমরা লিখি ওয়েব হোস্টিং, এই যে ওয়েব হোস্টিং লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে এই যে সাথে সাথে যে ওয়েবসাইটগুলো চলে আসছে, এই যে 1 নম্বরে নেম চিপ, তার মানে কি এই নেম চিপের ভিতর এটা 1 নম্বরে চলে আসছে, সার্চ রেজাল্টের একদম উপরে আসছে সার্চ রেজাল্ট। এটাই বলা হয়েছে যদি আমরা ধরি যে হায়ার ইন সার্চ ইঞ্জিন, একদম আপনি আমি যেই কোনো জায়গায় কিছু সার্চ দিই না কেন, দেখবেন সর্বপ্রথম আমরা প্রথমটার ভিতরেই যাই, বা 2-1টার ক্ষেত্রে দ্বিতীয়টার ভিতরে যাই। হ্যাঁ, তা এই জন্য আমাদের বলা হয়েছে যে এসইও হেল্পস ওয়েবসাইট র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন, 1 নম্বরে সার্চ ইঞ্জিনে একে রাখে, ঠিক আছে। অ্যান্ড সার্চ ইঞ্জিন বলতে আমরা জানি ফেসবুক, ইয়াহু, বিং, অনেক কিছু আছে। তারপর আছে অ্যাটাক টার্গেট ভিজিটর, টার্গেট ভিজিটরের কাছে পৌঁছে। এখন আপনার কিওয়ার্ডটা যেই কিওয়ার্ড লিখে কোনো একটা কাস্টমার সার্চ দিচ্ছে, আর ওই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট চলে আসলে, তার মানে কি আপনি তার জন্য পটেনশিয়াল কাস্টমার। তখন আপনার দ্বারা কি আপনার ওই কিওয়ার্ডের কারণেই আপনাকে সে পালো, তার মানে কি আপনি একটা লিড কোনো এক সময় আপনি সেলে কনভার্ট হতে পারেন। এই জন্য কন্টেন্ট যত ভালো লাগবেন, কিওয়ার্ড রিসার্চ যত ভালো করবেন, এসইও র্যাঙ্কিং তত হাই হবে। এবং 1 নম্বরে যখন আপনি পজিশনে থাকবেন, তখন কি আপনার টার্গেটেড ভিজিটরগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং ইনক্রিজ বিজনেস গ্রোথ, অবশ্যই আমার যখন 1 নম্বর পজিশন বা 2 নম্বর পজিশনে থাকবো, তখন অবশ্যই অনেক লোক আমার ওয়েবসাইটে আসবে। একদিনে যদি 3000 আসে, ভিজিটর আসে, সেখান থেকে যদি 300 আমার সেলে কনভার্টার, তার মানে কি আমার বিজনেস গ্রোথ ভালো হচ্ছে। বুঝা গেছে? তার মানে এস এর ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স মানে এস এর গুরুত্ব কি, তার মানে এখানে আমরা 3টে পয়েন্ট জানলাম। 1 নম্বর হলো কি আমার হায়ার র্যাঙ্কিংয়ে থাকতে হবে, আপনার যদি পয়েন্ট আকারে লিখে দেন যে হায়ার র্যাঙ্কিংয়ের জন্য, তারপর টার্গেটেড ভিজিটরের জন্য, এবং ইনক্রিজ কিসের জন্য, বিজনেস গ্রোথ। এই 3টে পয়েন্ট লিখে দিলেও আপনার অ্যান্সার হয়ে যাবে ইম্পর্টেন্স অফ এসইও, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা আছে হোয়াট আর দ্য 3 মেইন টাইপ অফ এসইও। এটা আমরা একটু আগেও বলছি, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল, 3টে পার্ট হলো মেইন টাইপ এসইও, ঠিক আছে। এখন যদি ক্লায়েন্ট মানে আপনাদের অ্যাসেসর ধরে যে অন পেজ বলতে কি বোঝায়, তখন বলবেন ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা হয়, যেমন টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডলাইন, ইমেজ, এই কাজগুলো কি অন পেজ। আর অফ পেজ হলো মানে ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করা হয়, যেমন লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক, সাবমিশন, এই জিনিসগুলো। এবং টেকনিক্যাল হলো একটা ওয়েবসাইটের মেইন পার্টি হলো টেকনিক্যাল এসইও, মানে একদম রুট গোড়া শিকড় ধরতে পারি। যেমন আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢোকার সময় দেখেন 404 ইরোর আছে, 303, 302, এই ইরোরগুলো সমাধান করার জন্য আমরা কি টেকনিক্যাল এসইও করি, ঠিক আছে। এবার আসেন হোয়াট ইজ অন পেজ এসইও। হোয়াট ইজ অন পেজ এসইও, এটা আমি আগের ইস্যুই বলে দিলাম যে অন পেজ এসইও কি ওয়েবসাইটের ভিতরে যেই কাজগুলো করা হয় সেটা অন পেজ এসইও। ওয়েবসাইট কন্টেন্ট, এইচটিএমএল এলিমেন্টস, ইমপ্রুভ র্যাঙ্কিং, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ অন পেজ এসইও ইম্পর্টেন্ট, কেন অন পেজ এসইও ইম্পর্টেন্ট, এটা আপনারা উত্তর পারবেনই। কারণ হলো সার্চ ইঞ্জিনকে মেইন বোঝাতেই হবে অন পেজ এসইও দিয়ে। যদি আপনার কন্টেন্ট ঠিক না থাকে, ব্লগ পোস্ট যদি ঠিক মতো না থাকে, তাহলে তো আপনার মানে ওয়েবসাইট পাবে না।
তার মানে কি দেখেন, ইট হেল্পস সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড ওয়েব পেজ কন্টেন্ট অ্যান্ড ইমপ্রুভস ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি যে এই যে বিজনেসের ভিতরে ধরেন আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে যে আমি ডিজিটাল মার্কেটিং সেবা দিই, এটা জানতে হলে তো আমার অন পেজ করতে হবে, আমার কন্টেন্ট লিখতে হবে অন পেজের উপরে যে ডিজিটাল মার্কেটিং বেস্ট সার্ভিস। ওই কন্টেন্ট যদি আমি ঠিকমতো না লিখি তাহলে তো আমার ওয়েবসাইট পাবে না, তাহলে আমার ক্রাউল হবে না, ইন্ডেক্স হবে না, র্যাঙ্কিং হবে না, ওটা পরের ধাপ। আগে তো আমার পাইতে হবে, আমার পাইতে হলে কি আমার অন পেজ ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে অন পেজ কেন ইম্পর্টেন্ট, এটা এক লাইনে উত্তর এরকমই রাখবেন যে ইটস হেল্প সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন, ইটস হেল্প সার্চ ইঞ্জিন মানে এটা গুগলে সাহায্য করে কিসের জন্য, আন্ডারস্ট্যান্ড ওয়েব পেজ। যে ওয়েবসাইটে আমার একটা ওয়েব পেজ আছে, এই ওয়েবসাইটের ভিতরে আমার একটা ওয়েব পেজ আছে, কন্টেন্ট ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, এবং কন্টেন্ট ইমপ্রুভ করে এবং ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, ঠিক আছে? তারপরে কোশ্চেন আছে, হোয়াট ইজ অফ পেজ এসইও? ওয়েবসাইটের বাইরের যে কাজগুলো করা হয় সেটা কি অফ পেজ এসইও, যেমন অথরিটি, ব্যাকলিং, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস, যত কাজ আছে সবগুলো অফ পেজ এসইও। এবার অফ পেজ এসইও কেন ইম্পর্টেন্ট, এক কথা উত্তর, ইট ইনক্রিজ ওয়েবসাইট অথরিটি। ওয়েবসাইটের কি অথরিটি, মানে যেটাকে বলে ডিএ, ডোমেন অথরিটি, ঠিক আছে? অ্যান্ড ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, অবশ্যই র্যাঙ্কিং করার জন্য ব্যাকলিংক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর হোয়াট ইজ টেকনিক্যাল এসইও? টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল এসইও ইমপ্রুভ ওয়েবসাইট টেকনিক্যাল পারফরমেন্স এন্ড সার্চ ইঞ্জিন, যেটা আমরা বলছিলাম যত ইরোর টিরোর আছে, কোথায় কি করতে হবে। আপনি ধরেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে পাঠানোর জন্য আবেদন করছেন গুগলের কাছে, সেখানে কিছু পেজ র্যাঙ্ক হয়েছে, কিছু পেজ হয়নি, কেন হয়নি, কী কারণ হয়নি, কোন পেজে সমস্যা আছে, এইগুলো সব ঠিক করে কে, টেকনিক্যাল এসইও, ঠিক আছে? তার মানে কি টেকনিক্যাল এসইওর গুরুত্ব কি, এক কথায় ইট হেল্প সার্চ ইঞ্জিন ক্রাউল ইন্ডেক্স এবং র্যাঙ্ক। টেকনিক্যাল এসইও মানে CIR, ক্রাউলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং ওয়েবসাইট ইফেক্টিভলি, ঠিক আছে? এবার আসেন হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি, কিওয়ার্ডই হলো মেইন, এটা এসইওর মেইন হলো কিওয়ার্ড। একটা ওয়ার্ড কখন কিওয়ার্ড হয় এটা জানতে হবে। ধরেন আমার কথা, ধরেন আপনি এক কথায়, যেমন পাঞ্জাবি যখন নতুন জীবনে প্রথম আসে, ওইটা যে পাঞ্জাবি এটা কেউ জানতো না, আস্তে আস্তে এটা মানুষ জানে গেছে এটা পাঞ্জাবি, এখন ওইটা একটা কী হয়ে গেছে, ওইটা প্রথমে একটা ওয়ার্ড ছিল, এখন ওইটা একটা কিওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এই যে নাহিদ সার্জিসের নাম আগে শুনলো একটা ওয়ার্ড, বাট এখন এটা কী হয়ে গেছে, একটা কিওয়ার্ড হয়ে গেছে। যেমন এ কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ ইউজার টাইপ ইনটু সার্চ ইঞ্জিন, যেই ওয়ার্ডটা লিখে আমরা গুগলে সার্চ দিই সেটাই তো কিওয়ার্ড, তাই না? তার মানে এক কথা উত্তর দিতে পারেন, যে ওয়ার্ডটা লিখে আমরা গুগলে সার্চ দিই সেটাই কিওয়ার্ড। বা এরকম গুছা লিখতে এ কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ ইউজার টাইপ টু সার্চ ইঞ্জিন। ইউজার যেটা লিখে, আমি যে আইটু আগে লিখলাম ওয়েব হোস্টিং, এটাই তো একটা কিওয়ার্ড। হোস্টিং লিখে সার্চ দিই ওইটা একটা কিওয়ার্ড, আমি আমার নাম লিখে সার্চ দিই ওইটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? যেটা লিখে আমি সার্চ ইঞ্জিনে সার্চ দিই সেটা হলো কি, কিওয়ার্ড। ক্লিয়ার? হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট? এটার উত্তর আপনারা অবশ্যই পারবেন যে কিওয়ার্ড রিসার্চ ছাড়া কোনো কিছুই হবে না। ইট হেল্পস টার্গেট দি রাইট অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েট রিলেভেন্ট কন্টেন্ট। রাইট অডিয়েন্স পাইতে হলে তো আমার রাইট কিওয়ার্ড বের করতে হবে, তাই না? রাইট কিওয়ার্ড খুঁজে বের করতে হবে এবং রাইট অডিয়েন্সের জন্য, সেটাই এই জন্য এটা কি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লং টেল কিওয়ার্ড? লং টেল হলো দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যেটা, সেটা হলো লং টেল। যেমন বেস্ট এসইও এক্সপার্ট, তিনটা ওয়ার্ড মিলে তৈরি হয়েছে, মানে এটা কি লং টেল। শর্ট টেল হলো কি বেস্ট এসইও বা এসইও, এটা হলো শর্ট টেল। বোঝা গেছে? তিন বা ততোধিক শব্দের নির্দিষ্ট কিওয়ার্ডকে লং টেল বলে, ঠিক আছে? হোয়াই শুড উই অ্যাভয়েড কিওয়ার্ড সাফারিং? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াই শুড উই অ্যাভয়েড কিওয়ার্ড সাফারিং? কিওয়ার্ড সাফারিংটা কি? কিওয়ার্ড সাফারিং ক্যান রিডিউস র্যাঙ্কিং অ্যান্ড ক্রিয়েট পুয়ার ইউজার এক্সপিরিয়েন্স। কিওয়ার্ড সাফারিং কী করে? অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করলে কি হয়? এই কোশ্চেনটা আসবেই আপনাদের, যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার কে বলা হয় কিওয়ার্ড সাফারিং। স্ট্রুফিং, STUFFING, স্ট্রুফিং, এটা হলো অতিরিক্ত কিওয়ার্ড। মানে ধরেন আমি কথায় মানে আমার মেইন কিওয়ার্ড হলো ধরেন এসইও, আমি এক লাইনের মধ্যে 10 বার এসইও লিখলাম, তাহলে কি আমার র্যাঙ্ক হবে? হবে না, আমার র্যাঙ্কটা নষ্ট হয়ে যাবে। তার মানে কি কিওয়ার্ড স্ট্রুফিং ক্যান রিডিউস মানে করে র্যাঙ্কিং, রিডিউস র্যাঙ্কিং অ্যান্ড ক্রিয়েট পুয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অবশ্যই খারাপ এক্সপিরিয়েন্স হয় যদি আমি বারবার দেখতেছি এক লেখার মধ্যে 10 বার এই একটা লেখা, তখন আমার জন্য এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অ্যাজ এ ইউজার হিসেবে আমার কাছে এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স। এবার আছে হোয়াট ইজ কিওয়ার্ড ডেন্সিটি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিওয়ার্ড ডেন্সিটি একটা, স্ট্রুফিং একটা, ঠিক আছে? কিওয়ার্ড ডেন্সিটি ইজ দ্য পার্সেন্টেজ অফ টাইমস কিওয়ার্ড অ্যাপার্স টু কম্পেয়ার দ্য টোটাল ওয়ার্ডস অন দ্য পেজ। একটি পেজের মোট শব্দের তুলনায় একটি কিওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে। ধরেন একটা পেজে মোট ওয়ার্ড আছে ধরেন 1200, এর তুলনায় কিওয়ার্ড আপনি সর্বোচ্চ এটা 5 বার 4 বার ব্যবহার করতে পারেন। যখন আপনারা অন পেজ করছিলেন, ব্লগ লিখছিলেন, মেইন কিওয়ার্ডটা কয়েকবার লিখছিলেন, এটাকে বলা হয় কি কিওয়ার্ড। এখন ওইটা কতবার ব্যবহার করছেন, ওইটা হলো কিওয়ার্ড ডেন্সিটি,
ঠিক আছে? মানে ধরেন একটা আর্টিকেল লিখছেন 1200 ক্যারেক্টারের মধ্যে, ওই যে আর্টিকেলটা লিখতে হয়েছে ডায়রিয়া নিয়ে, হ্যাঁ এই ডায়রিয়াটা আপনি কতবার লেখছেন? অতিরিক্তও লেখা যাবে না, কমও লেখা যাবে না, একটা নির্দিষ্ট মাপে লিখতে হবে। ঠিক আছে? যেহেতু আমি ডায়রিয়া দিয়ে লিখতেছি, তাও ডায়রিয়া কথাটা আমার অনেক কয়বার আসবে, কিন্তু প্রতি লাইনে ডায়রিয়া ডায়রিয়া ডায়রিয়া, যে ডায়রিয়া একটা মরণব্যাধি রোগ, ডায়রিয়া হলে এটা করা যাবে না, ডায়রিয়া হলে এটা করা যাবে না, না, কথাটা ডায়রিয়া একটা মরণব্যাধি রোগ, এটা হলে এরকম করা যাবে না। ঠিক আছে? প্রতি লাইনে ডায়রিয়া দেওয়া যাবে না। ওইটাই হলো আপনার কিওয়ার্ড ডেন্সিটি। ক্লিয়ার? তার মানে কি, কিওয়ার্ড ডেন্সিটি ইজ এ পার্সেন্টেজ অফ এ টাইমস এ কিওয়ার্ড অ্যাপার্স কম্পেয়ার টু টোটাল ওয়ার্ডস অন এ পেজ। অত কথা না, এত কঠিন করে দেওয়া যাবে না, একবারে লিখবেন একটা পেজের মোট শব্দের তুলনায় কিওয়ার্ডটা কতবার ব্যবহার করেছে তার শতাংশ ব্যবহার করাকে কি বলা হয়? কিওয়ার্ড ডেন্সিটি। উদাহরণ হিসেবে মাই কিওয়ার্ড এটা কতবার ব্যবহার করছি আমি এই ব্লকের মধ্যে, সেটা দেখানোকেই বলা হয় কিওয়ার্ড ডেন্সিটি। ঠিক আছে? এবার আসেন আরেকটা কোশ্চেন। এরকম আপনাদের কোশ্চেনগুলো এরকম আসতে পারে, একটু বড় আকারে আসবে, কিন্তু কোশ্চেন বড় বলে যে এমন যে কোশ্চেন দেখবেন কোশ্চেনটা অনেক বড় হতে পারে, কারণ কোশ্চেনটা বোঝানোর জন্য অনেক বড় তৈরি করছে। এক্সপ্লেন্স দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইট হ্যাট এসিও, এটা হলো ব্ল্যাক হ্যাট এসিও। এসিও একটা হলো ভালো এসিও, একটা হলো খারাপ এসিও। এটা হলো দুর্নীতি এসিও, একটা হলো ভালো এসিও। ঠিক আছে? ভালো এসিও হলো হোয়াইট, আর দুর্নীতি হলো ব্ল্যাক। ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট। ঠিক আছে? এখন আসেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যান্সার, হোয়াইট হ্যাট এসিও ফলো সার্চ ইঞ্জিন গাইডলাইন। মানে হোয়াইট এসিও গুগলের যে গাইডলাইন দেয় ওই অনুযায়ী ফলো করে সে কি করে, র্যাঙ্ক করে। আর ব্ল্যাক হ্যাট এসিও ইউজ আনইথিক্যাল টেকনিক টু ম্যানিপুলেট র্যাঙ্কিং। তার মানে ব্ল্যাক হ্যাট কি করে, আনইথিক্যাল গাইডলাইন ফলো করে, আনইথিক্যাল কাজ করে, টেকনিক ইউজ করে, কিসের জন্য? ম্যানিপুলেট টু র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য। তার মানে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট বুঝতে পারছি। হোয়াইট হ্যাট এক কথা হলো কি, যেটা হলো গুগলের সার্চ ইঞ্জিনে গাইডলাইন মেনে চলে, সেই অনুযায়ী র্যাঙ্ক করে। আর ব্ল্যাক হ্যাট হলো কি, যেটা সার্চ ইঞ্জিনের কি ব্যবহার করে না, গাইডলাইন ব্যবহার করে না, আনইথিক্যালি কি করে, আনইথিক্যালি টেকনিক ইউজ করে ম্যানিপুলেট করে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। ঠিক আছে? ওইটা হলো কি ব্ল্যাক হ্যাট। আর তারপরে আসেন 8 নম্বর কোশ্চেনে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ এসিও। বেনিফিটটা কি, মানে এই এসিও করলে আমার বেনিফিট কি, অপরচুনিটি কি, এইটা মনে রাখবেন। অবশ্যই মানে কয়েকটা পয়েন্ট আসবে, সুন্দর করে লিখবেন যে এটা কি ট্রাফিক বেঞ্চ করে। অর্গানিক অনেক ট্রাফিক আমরা পাচ্ছি না এসিওর মাধ্যমে, অর্গানিক ট্রাফিক পাচ্ছি, যেটা তো গুগল অ্যাডসের ক্ষেত্রে এটা পেইড, এটা তো আমি অর্গানিকভাবে পাচ্ছি। তাহলে ইনকেস অর্গানিক ট্রাফিক, ইমপ্রুভ ব্র্যান্ড ভিজিবিলিটি, আমার যে ব্র্যান্ডটা আছে এটা মানুষ চেনে, ওই মোস্ট ভালো কিওয়ার্ডগুলো ব্যবহার করার কারণেই তোমার ব্র্যান্ডটা চেনে। ঠিক আছে? আমি যখন লিখলাম, এই যে আমি যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম আর 1 নম্বরের নেম চিপ আসলো, আমার মাথায় কিন্তু এই নেম চিপটাই ঢুকে গেছে, এই জন্য ওর ব্র্যান্ডটা বেড়ে গেল আমার কাছে। এই যে নেম চিপটা আমার মাথায় থাকবে, সর্বোচ্চ 2 নম্বর পজিশনটা কিছু কিছু ক্ষেত্রে মনে থাকতে পারে, মুখস্থ থাকলে মনে থাকতে পারে, কিন্তু 1 নম্বরটাই কিন্তু আমার বেশি মনে থাকবে। পৃথিবী সবসময় 1 নম্বরে মনে রাখে, 2 নম্বরে মনে রাখে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ইমপ্রুভ ব্র্যান্ড ভিজিবিলিটি। 3 নম্বর হলো বিল্ড ট্রাস্টটা বিল্ড আপ হবে। যখন আমি ওয়েবসাইটে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, এমন একটা ওয়েবসাইট পেলাম এবং ওয়েবসাইটের মধ্যে যাই দেখলাম যে আমি যা চাইছি তাই আছে, তার মানে কি আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হলো। তারপর হলো কি জেনারেট কোয়ালিটি লিডস। অবশ্যই পটেনশিয়াল লিডটা জেনারেট হয়, যার এই মুহূর্তে ডোমেন কেনা লাগবে, সেই তো যে ডোমেন বেস্ট ডোমেন লিখে সার্চ দিচ্ছে, তার মানে কি সে একটা পটেনশিয়াল কাস্টমার, সে একটা বাইং কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, সে বাইং কিওয়ার্ডটার দ্বারাই সে একটা পটেনশিয়াল লিড পালো, ওই লিড থেকে তো একটা সে কনভার্সন পাবে। ঠিক আছে? তার মানে কি প্রোভাইড লং টার্মস রেজাল্ট, এটা অনেক দিন পর্যন্ত দেয়, কিন্তু গুগল অ্যাডস কি করে, যতক্ষণ পর্যন্ত টাকা দিবা ততক্ষণ পর্যন্ত তোমার র্যাঙ্কে রাখবে, তারপরে তোমার র্যাঙ্কে রাখবে না। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে কি এর বেনিফিটটা আমরা বুঝতে পারলাম। তার মানে এসিও করলে কি কি এই বেনিফিটটা কে হবে, আমি হব। এসিও করলে আমার কি হবে, ট্রাস্ট বিল্ড হবে, তারপর হবে আপনার ইমপ্রুভ ব্র্যান্ড ভিজিবিলিটি হবে, অর্গানিক ট্রাফিক পাবো, বিল্ড ট্রাস্ট পাবো, তারপর হলো আমি রিলিভেন্ট পাবো, আপনার কি জানি লিডস পাবো। তারপর কোশ্চেন, হোয়াট আর দ্য রিস্ক অফ ব্ল্যাক হ্যাট এসিও। এরকম কোশ্চেনগুলো আসতে পারে যে ব্ল্যাক হ্যাট এসিও করলে তোমার রিস্কটা কি। ঠিক আছে? হোয়াইট হ্যাট এসিওতে কোনো রিস্ক নাই, ওইটা ইমপ্রুভ। কিন্তু ব্ল্যাক হ্যাট এসিও করলে কি, ইটস মে লিড টু সার্চ ইঞ্জিন প্লান্টিস। সার্চ ইঞ্জিন থেকে এটা প্লান্টি করে দেবে, এটা প্লান্টি মেরে দেবে। ঠিক আছে? লোয়ার র্যাঙ্কিং করে দেবে, আর ওয়েবসাইট রিমুভ ফ্রম সার্চ রেজাল্ট। ওয়েবসাইট থেকে তোমার রেজাল্ট কি করে দেবে, যদি ধরা খেয়ে যাও তখন কি করে দেবে, তোমার ওয়েবসাইট থেকে তোমার রেজাল্টটা সরাই দেবে। এবং কি তোমার একটা প্লান্টি হবে, প্লান্টির মাধ্যমে কি তোমার র্যাঙ্কিং কোথায় নামাই দেবে, লোতে নামাই দেবে। ঠিক আছে? তার মানে এর অপোজিটটাই কি, এর অপোজিটটা হলো হোয়াইট হ্যাট। হোয়াইট হ্যাট কি র্যাঙ্কিং এর উপরে নেবে, তারপর আমার সার্চ রেজাল্টের উপরে নেবে, সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। ঠিক আছে? ওকে, এরপর আসেন আরেকটা কোশ্চেন, হুইজ এসিও স্ট্র্যাটেজি গিভস লং টার্ম রেজাল্ট। এসিও স্ট্র্যাটেজি তার মানে কোন টাইপের এসিও আমার লং টাইম রেজাল্ট দেয়। এক কথায় কি হোয়াইট হ্যাট এসিও ইউজ লং টাইম কি রেজাল্ট, লং টাইম
রেজাল্ট দেয়, এক হোয়াইটের এসিও আমার কি দেয়, লং টাইমের রেজাল্ট দেয়, ঠিক আছে, কারণ ওইটা গুগলে গাইডলাইন ফলো করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমি 20টা কোশ্চেন দিচ্ছি, এই 20টা কোশ্চেন দিচ্ছি জাস্ট বোঝার জন্য যে এই 20টাতে যে আসবে এরকম না। আপনারা এরপরে কি করবেন, এই যে আমি এই শীটটা প্রতিটা ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কি করবেন, এই কোশ্চেনগুলো নেবেন, নিয়ে আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, যাই বলবেন যে এরকম রিলেভেন্ট এই যে টপিকের নাম, যেমন টপিকের নাম হলো এসিও মাস্টার, যে এই হলো আমার টপিকের, এই হলো আমার টপিকের নাম, আর এই হলো আমার কোশ্চেন টাইপ, এরকম টাইপের কোশ্চেন হোয়াই, হোয়াট, হাউ, শুড, এই 20টার বাইরে আমার আরও 30টা দাও, তখন আরও 30টা কোশ্চেন দেবে, সেইগুলো আপনারা দেখবেন। এনে মুখস্থ করার কিছু নেই, জাস্ট ধারণাও নেবেন। আমি এই জন্য এসিওর 20টা কোশ্চেন দ্বারা আপনাকে ধারণা দিয়ে দিচ্ছি এসিওর পার্টটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আমাদের পার্টটা, তার মানে এসিওর এটা একটা পার্ট গেল, এরপরে আমাদের অ্যাডভান্স একটা পার্ট আছে এসিওর, এটার নাম হলো অ্যাডভান্স টেকনিক্যাল এসিও। এটার নাম কি, অ্যাডভান্স টেকনিক্যাল এসিও চ্যাপ্টার 3। এখানে আমার একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ এ মেটা টাইটেল, মেটা টাইটেল কি? তো এটা আমরা অন পেজে করে আইছি, আমরা জানি মেটা টাইটেল কি, তারপর এক লাইনে উত্তর আপনারা যেমন লেখেন যে মেটা টাইটেল যে ক্লিকেবল হেডলাইন, যেখানে ক্লিক করলে আপনারা কিসে নিয়ে যাবে, সার্ভে একটা রেজাল্ট পেজে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এ মেটা টাইটেল ইজ এ ক্লিকেবল হেডলাইন দ্যাট অ্যাপার্স টু সার্চ ইঞ্জিন রেজাল্ট। যেমন আমি এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছি, এই যে আমাদের চলে আসছে, আমি এখন এই যে ক্লিক দেবো, আমার কি একটা পেজে, এই যে তার পেজে নিয়ে গেছে, তার মানে কি এটাই আমার কি মেটা, এটাই কি আমার মেটা টাইটেল, ঠিক আছে। ওকে, এরপরে আসেন, হোয়াই ইজ মেটা টাইটেল ইম্পর্টেন্ট, কেন মেটা টাইটেল ইম্পর্টেন্ট? এক কথা সুন্দর উঠে, এটা সার্চ ইঞ্জিনের পেজের বিষয়গুলো বুঝতে সাহায্য করে, যে এই পেজে কি আছে এটা বুঝবার জন্যই তো আমার মেটা টাইটেলটা, এই যে ব্যাকে এই জায়গায় দেখেন মেটা টাইটেল, এই যে ওয়েব হোস্টিং এজ এ এমসি টেস্টার ফর্ম এত থেকে এত, তার মানে কি এর ভিতরে কি আছে সব কিছু আমরা মেটা টাইটেলের মাধ্যমে বুঝতে পারি বাইরে থেকে, ঠিক আছে। ইট হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড দ্য পেজ টপিক অ্যান্ড এনকারেজ দ্য ইউজার টু ক্লিক। বোঝা গেছে? এটা হলো ওয়েবসাইটের ভিতরে কি আছে, টপিকের মধ্যে কি আছে সেটা বুঝতে সাহায্য করে, এবং কি এনকারেজ দ্য ইউজার ক্লিক, মানে ইউজারে ক্লিক করার জন্য এনকারেজ করে, ঠিক আছে, আকৃষ্ট করে। তারপরে একটা কোশ্চেন আছে, হাউ ডু ইউ রাইট অ্যান এসিও ফ্রেন্ডলি মেটা টাইটেল, এসিও ফ্রেন্ডলি মেটা টাইটেল কীভাবে লিখবো, তার মানে কি কীভাবে আমি মেটা টাইটেল লিখবো, তা অবশ্যই আমার যে ওয়েবসাইট আমি তৈরি করছি তার নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে, কারণ আমি এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে চাচ্ছি। যদি আমি আমার কথা চিন্তা করি, আমি যেই ওয়েবসাইটটা বানাইছি এটার মেইন টার্গেট হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে ডিজিটাল যত রকমের মার্কেটিং আছে সেটা আমি করবো, তার মানে আমার মেইন কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। তো এক্ষেত্রে আমার কি ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড, প্রথম কথা হলো ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড, কিপ ইট অ্যারাউন্ড 50 থেকে 60 ক্যারেক্টার, মেক ইট ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ। তার মানে কি প্রথম কথা হলো আমার কি মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, এবং এটা 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং মেক ইট ইউনিক অ্যান্ড মোর অ্যাট্রাকটিভ, ঠিক আছে। এরকম সুন্দর করে আমার একটা সুন্দর এসিও ফ্রেন্ডলি মেটা টাইটেল লিখতে হবে। এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম লেভেল 3-তে আসে, আবার 4-এও চলে আসতে পারে, ঠিক আছে। আসেন, হোয়াট ইজ মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনটা কি? মেটা টাইটেলের পরে ডিসক্রিপশনটা সেম জিনিসই, যেটা একটু ডিপলি আকারে দেওয়া থাকে, ঠিক আছে। যেমন দেখেন, এই মেটা ডিসক্রিপশন ইজ এ শর্টলি সামারি অফ ওয়েবসাইট ডিসপ্লে বিলো দি টাইটেল সার্চ রেজাল্ট। ডিসপ্লে মানে ওয়েবসাইটের ভিতরে কি আছে তার শর্টলি সামারি দিয়ে দেয় কে? মেটা ডিসক্রিপশন। এক কথা বাংলাটা একটু পড়েন, সার্চ রেজাল্ট টাইটেলের নিচে দেখা যায় এমন সংক্ষিপ্ত বিবরণকে মেটা ডিসক্রিপশন বলে। তার মানে কি মেটা ডিসক্রিপশন দ্বারাই বোঝা যায় ওয়েবসাইটের ভিতরে কি আছে, তার আক্ষরিক অর্থে কিছু শব্দ, মানে 2 লাইনে বেশি, এটা আপনারা গুগল আর্টসে দেখছেন যে 2 লাইন পর্যন্ত আমরা ইসে রাখতে পারি, মেটা ডিসক্রিপশনে রাখতে পারি 120 ক্যারেক্টারের মতো, ঠিক আছে। ওকে, তার মানে কি মেটা ডিসক্রিপশন কি এটা বুঝতে পারছেন সবাই। এরপরে এসে দেখেন, হোয়াই ইজ মেটা ডিসক্রিপশন ইম্পর্টেন্ট, কেন মেটা ডিসক্রিপশন ইম্পর্টেন্ট, এইটা দ্বারা এই কোশ্চেনে না পড়ানোই উচিত, এটা বুঝছেন যে এটা কি করে, ক্লিক থ্রু রেট বাড়াতে, সিটিআর বাড়াতে আপনার সাহায্য করে। কেন আমি যখন খুঁজ দিচ্ছি ওয়েব হোস্টিং এবং মেটা ডেসক্রিপশনে লেখা দেখছি 50% ডিসকাউন্ট ওয়েব হোস্টিং, তখন কি আমার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে না? আমি তো অবশ্যই ক্লিক করবো, কুলে যে ভিতরে যে আমি প্রোডাক্টটা কিনবো। এই জন্য মেটা ডেসক্রিপশনে আপনার ওই অ্যাট্রাকশনটা দিয়ে রাখে তারা, এই জন্য মেটা ডেসক্রিপশন মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা ওয়েবসাইটের জন্য। ওকে, তার মানে কি ইট ইমপ্রুভ ক্লিক থ্রু রেট বাই গিভিং ইউজার সামারি টু দ্য পেজ, ঠিক আছে। এটা আপনার মতো করে লিখবেন, যে যখন আমি ডেসক্রিপশনের মধ্যে দেখবো যে সুন্দর করে লেখা আছে যে 50% ডিসকাউন্ট এবং রিলিভেন্ট টপিকের উপরেই, এবং যেটা আমি চাচ্ছি, তো অবশ্যই আমি সেখানে ক্লিক করবো, এতে আমার সিটিআর বেড়ে যাবে এবং কি মোর ক্লিক আসবে, ঠিক আছে। এরকম করে আপনারা ভেঙে চুঙে লিখবেন। আচ্ছা, এরপরে আসেন, হোয়াট ইজ অ্যান এসিও ফ্রেন্ডলি ইউআরএল। এসিও ফ্রেন্ডলি ইউআরএল বলতে কি বোঝায়? এসিও ফ্রেন্ডলি ইউআরএল ইজ টু শর্ট
দেখবেন আমাকে স্বাভাবিক এই দেখেন এই একটা ডকের এই যে ইউআরএল ডক অনেক বড় www.doc এরপরে এই ডকুমেন্ট পর্যন্ত থাকলেই কিন্তু এনাফ ছিল, এই যে ডকুমেন্ট পর্যন্ত থাকলেই কিন্তু এনাফ ছিল, এই যে ডকুমেন্ট পর্যন্ত, কারণ এটা একটা ডকুমেন্ট, আমি যেটা আছে সেটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্ট পর্যন্ত থাকা, তো ওই ইউআরএলগুলোটা শর্ট করা যায়, শর্ট আর ইউআরএল, ঠিক আছে। তাহলে এসি ফ্রেন্ডলি ইউআরএল শর্ট, ডেসক্রিপ্টেবল অ্যান্ড ইনক্লুড রিলেভেন্ট কিওয়ার্ড, এর ভিতরে কি রিলেভেন্ট কিওয়ার্ড দেওয়া থাকে। আমরা যদি ওয়েব হোস্টিংয়ের এটাই যাই, কোনো একটা ইসের মধ্যে ঢুকবো, এই যে দেখেন এসি ফ্রেন্ডলি, দেখছেন এই যে লেখা আছে namecheap.com এবং এখানে একটা হোস্টিং লেখা আছে, ঠিক আছে, এই যে হোস্টিং লেখা আছে লাস্টে, তার মানে কি রিলেভেন্ট। হোয়াই শুড ইউআরএল বি শর্ট অ্যান্ড রিলেটেবল, ইউআরএল ছোট সহজ হওয়ার কেন গুরুত্বপূর্ণ, এই যে এই হোয়াই শুড এরকম কোশ্চেন আসবে, মানে একটু ঘুরাই পেঁচাই আসবে আপনাদের, হোয়াই হাউ দিয়ে আপনাদের করে দেবে, কিন্তু আপনি কোশ্চেনটা যদি না বোঝেন আপনি অ্যাসেস শুনে নেবেন, ঠিক আছে, যে স্যার এটা কী বলছে, আপনার সে ভেঙে বললে আপনি লিখতে পারবেন, ঠিক আছে, এই ধারণা আপনাদের আছে। শর্ট ইউআরএল আর আইজার টু ইউজার টু আন্ডারস্ট্যান্ড দ্য সার্চ ইঞ্জিন টু ক্রাউল, এক কথায় উত্তর, ছোট ইউআরএল ব্যবহারকারী সার্চ ইঞ্জিন উভয়ের জন্য সহজ, বোঝা যাও, ক্রাউল করা সম্ভব, আমার জন্য সহজ, ইউজারের জন্য সহজ, ঠিক আছে। শর্ট ইউআরএল আর এইজার টু ইউজার, ফর ইউজার মানে ফর মানে কি ইউজারের জন্য, ইজি, এইজার মানে কি ইজি, ইজি টু এনি, এইজারের জায়গায় ইজি লিখতে পারেন, এই জায়গায় এইজারের জায়গায় EASY ইজি, ইজি এইজার লিখলে ফর আসে, ইজি লিখলে টু আসবে, ইজি, ইজি টু টই, ইজি টু ইউজার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সার্চ ইঞ্জিন টু ক্রাউল, ঠিক আছে, এক কথায় উত্তর। হোয়াট ইজ অ্যান XML সাইট ম্যাপ? An XML sitemap is a file that lists all important page website to search engine. XML ফাইলের ভিতরে তোমার কি থাকে, তোমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে সব কিছু থাকে, তাহলে তুমি XML ফাইলের মাধ্যমে তোমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে সব খুঁজে পাবা, ঠিক আছে। তাহলে নেই বলছে XML সাইট ম্যাপ হলো একটি ফাইল যেখানে ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ পেজগুলো তালিকা থাকে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ বলতে সবই গুরুত্বপূর্ণ, সবগুলো পেজই থাকে, হোম পেজ, অ্যাবাউট পেজ, যে কটা পেজ আছে সব XML ইসেই পাওয়া যাবে। হোয়াই ইজ অ্যান XML সাইট ম্যাপ ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? এটি সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইট পেজে খুঁজে পেতে ইন্ডেক্স করতে সাহায্য করে, তাই না। ইটস হেল্প সার্চ ইঞ্জিন ডিসকভার অল ইন্ডেক্স ওয়েবসাইট পেজ ফাস্টার। XMLই তো মানে আমার কি কোন কোন ইন্ডেক্স হয়েছে কী হয়েছে সব, যখন XML ফাইলটা নিয়ে আমি কি সার্চ কনসোলের মধ্যে দিয়ে দিই তখন আমার ডিসকভার সব ফাইলগুলো চলে আসে না, তাই ওই ধারণার উপর দেখে আপনারা লিখবেন, ঠিক আছে, যে ইট হেল্পস সার্চ ইঞ্জিন ডিসকভার অল ইন্ডেক্স পেজ, এক কথায়। আচ্ছা, এরপরে আসেন হোয়াই ডু ইউ সাবমিট অ্যান XML সাইট ম্যাপ, তুমি কোথায় যে এটা সাবমিট করবা, সার্চ কনসোলের ভিতরে, কি ইন গুগল সার্চ কনসোল, এক কথায় উত্তর। সার্চ কনসোলের মধ্যে আমরা XML ফাইলটা রাখি না। আচ্ছা, হোয়াট ইজ এ রোবট টেক্সটি? রোবট টেক্সটি কি? রোবট টেক্সটি হলো একটি ফাইল বা সার্চ ইঞ্জিনকে জানায় কোন পেজ ক্রাউল করা যাবে কোনটি যাবে না, মানে তোমার কোনো পেজে সমস্যা থাকতে পারে, ওই ক্রাউলের পরেই তো তোমার ইন্ডেক্স হবে, এই CIR ক্রাউলের পরে ইন্ডেক্স হবে, তারপর যে র্যাঙ্কিং হবে। ক্রাউলে যে তুমি 10টা পেজের মধ্যে 5টা পেজ ক্রাউল যদি হয় এবং 5টা পেজের মধ্যে কোনো সমস্যা না পায়, তাহলে ওইটাই কী হবে, ইন্ডেক্স হবে, এবং ওইটাই কী হবে, তোমার র্যাঙ্কিং হবে। এই জন্য রোবট টেক্সট কি আর এটা ধরনের একটা স্পাইডারের মতো কাজ করে। আপনি যখন গুগলের দ্বারা অ্যাপ্লিকেশন করেন যে আমার পেজগুলো কিসে নাও, ইন্ডেক্সে নাও, তখন ওই রোবটটা এসে ঘুরে তোমার ওয়েবসাইটের ভিতরে, ঘুরে কোথায় কী ঠিকঠাক আছে, কোথায় কী সমস্যা আছে সব বলে দেয়, যেটা যেই পেজটা র্যাঙ্ক করা যাবে সেটা র্যাঙ্ক করে, যেটা র্যাঙ্ক করা যায় না সেটা র্যাঙ্ক করে না, ঠিক আছে। তো রোবট টেক্সটের কাজটা আমরা বুঝলাম, তাই না। এক কথা মনে রাখবো, এটা যদি বলেন যে এটা একটা রোবট যেটা কি খুঁজে বের করে, আমার ওয়েবসাইটে কী প্রবলেম আছে, কোন পেজটা র্যাঙ্ক হবে কোনটা হবে না সেটা খুঁজে বের করে, সেটাও আপনার রিলেভেন্ট অ্যান্সার এবং সেটা সঠিক অ্যান্সার, ঠিক আছে, বাট রিলেভেন্ট অ্যান্সার লিখেন। আচ্ছা, হোয়াই ডু ওয়েবসাইট ইউজ রোবট টিএক্সটি? কেন ওয়েবসাইট ইউজ রোবট টিএক্সটি করে? এক কথা উত্তর দেবেন। এটি কি করে? ইট কন্ট্রোল ক্রাউলার অ্যাক্সেস টু রিলেভেন্ট, একটু কঠিন করে লেখা আছে, এরকম দেখার দরকার নেই, বাংলায় লেখেন। এটি ক্রাউলের প্রবেশ নিয়ন্ত্রণ করে এবং অপরিজয় প্রেস ক্রাউল হওয়া বন্ধ করে। এটা কি করে? ক্রাউল যখন তুমি করতে আইছো তখন এটা নিয়ন্ত্রণ করে, এবং যেই পেজটা অপ্রয়োজনীয় সেটা কি করে দেয়, অফ করে দেয়, সেটা কি করে দেয়, অফ করে দেয়। ক্রাউল না হলে তো ইন্ডেক্স হবে না, না, ক্রাউল না হলে ইন্ডেক্স হবে। প্রথম ধাপ হলো সি মানে ক্রাউল, এবং ক্রাউল করার জন্য প্রথমে রোবটের প্রথম ধাপ হলো ক্রাউল করা, কারণ ক্রাউলের মাধ্যমে তুমি এটা ইন্ডেক্সে যাবে, তারপর র্যাঙ্কিংয়ে যাবে, কারণ যেই পেজটা ইন্ডেক্স করা যায় সেটাই তো ইন্ডেক্সে যাবে, আর যেটা যাবে না সেটা কি করে পাঠাই দেবে,
সমস্যা আছে বলে রেখে দেবে, ঠিক আছে। তো এটা করে কে? রোবট.txt। তার মানে এক কথা বলতে গেলে রোবট.txt ক্রায়োলে প্রবেশের নিয়ন্ত্রণ দেয় এবং যেটা যাওয়া মানে যেটা ক্রায়োলে যাবে না সেটা কি করে? বন্ধ করে দেয়, ঠিক আছে। হোয়াট ইজ অ্যান ক্যানোনিক্যাল ট্যাগ? মোস্ট ইম্পর্টেন্ট, আসতে পারে এই কোশ্চেনটা আপনাদের। এ ক্যানোনিক্যাল ট্যাগ টেলস সার্চ ইঞ্জিন হুইচ ভার্সন অফ পেজ ইজ অরিজিনাল। আপনার পেজের আপনার ওয়েবসাইটে 10টা পেজ আছে, এদের মধ্যে কোনটা আপনার অরিজিনাল পেজ সেটা দেখার জন্যই আপনার এই ক্যানোনিক্যাল ট্যাগ আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। যে এইটা আমার মেইন, যেমন আমি আমার একটা ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি স্ল্যাশ দিয়ে রাখলাম ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং লিখে আবার স্ল্যাশ দিয়ে রাখলাম ডিজিটাল সার্ভিস। তো এর মধ্যে আমার কোনটা যেটা আমি ক্যানোনিক্যাল ট্যাগের মধ্যে রাখবো সেটাই আমার কি মেইন কি পেজ, ঠিক আছে। তাহলে হোয়াই ইজ ক্যানোনিক্যাল ট্যাগ ইম্পর্টেন্ট? এক কথায় বুঝতে পারছি ক্যানোনিক্যাল ট্যাগ কেন ইম্পর্টেন্ট। ইট প্রিভেন্টস ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু অ্যান্ড কনসোলাইডেটস র্যাঙ্কিং সিগন্যাল। তার মানে কি? এটি ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা কমায় এবং র্যাঙ্কিং সিগন্যাল একটি পেজে একত্রিত করে, ঠিক আছে। এটা ডুপ্লিকেন্সি, আমার একই নামের 3টে পেজ আছে, এর মধ্যে ডুপ্লিকেন্সি না, 3টের মধ্যে দুইটা ডুপ্লিকেট সে দুটো বন্ধ করে মেইনটা রাখবে এবং এইটার র্যাঙ্কিং সিগন্যালে কি করবে? একটা পেজের তালিকায় রাখবে র্যাঙ্কিংকে। এই পেজটাকে তুমি র্যাঙ্কিংয়ে পাঠাও, ওই দুটোরে পাঠাও না, ঠিক আছে। হোয়াট ইজ এন স্কিমা মার্কআপ? এটাও ইম্পর্টেন্ট। স্কিমা মার্কআপ ইজ স্ট্রাকচার ডাটা। স্কিমা মার্কআপ ইজ কি? স্ট্রাকচার ডাটা দ্যাট হেল্পস সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড ওয়েব পেজ কন্টেন্ট। ওয়েবসাইটের কি কন্টেন্ট আছে এটা দেখানোর জন্য স্ট্রাকচার ডাটা পাবে, সেটা তৈরি করা হয় কি? স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ হলো স্ট্রাকচার ডাটা যা সার্চ ইঞ্জিনকে কন্টেন্ট ভালোভাবে বুঝতে সাহায্য করে। স্ট্রাকচার ডাটা, আনস্ট্রাকচার ডাটা একটা কোশ্চেন আছে না আপনাদের সামনে পাবেন। স্ট্রাকচার ডাটা মানে কি? ভালো কন্টেন্ট। আনস্ট্রাকচার ডাটা কি? গুছানো গাছানো নাই, এলোমেলো অগোছালো ডাটা, সেটা স্কিমা মার্কআপের মধ্যে আসবে না। স্কিমা মার্কআপ শুধুমাত্র স্ট্রাকচার ডাটাকেই বলে দেবে যে এটা গুছানো কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, হোয়াই শুড ওয়েবসাইট ইউজ স্কিমা মার্কআপ? কেন ওয়েবসাইট স্কিমা মার্কআপ ব্যবহার করে? এক কথা সুন্দর উত্তর, কারণ কি আমার ইট ক্যান ইমপ্রুভ রিচ অ্যাপারেন্স উইথ রিচ রেজাল্ট অ্যান্ড ইনক্রিজ ভিজিবিলিটি। এটি রিচ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বাড়ায় এবং সার্চে ওয়েবসাইটে আরও আকর্ষণীয়ভাবে দেখতে সাহায্য করে। মানে আমার যেটা মেইন কন্টেন্ট সেটা পাওয়ার জন্যই তো আমি স্কিমা মার্কআপ ব্যবহার করছি, ঠিক না। এবং কি এটি তোমার ওয়েবসাইটে আরও আকর্ষণীয়ভাবে দেখাতে সাহায্য করে। অ্যান্ড আনস্ট্রাকচার ডাটা হলে এলোমেলো থাকে, এখানে ওখানে ছড়াই ছিটাই থাকে। স্ট্রাকচার ডাটা মানে সুজানো থাকে, তার মানে কি অবশ্যই আকর্ষণীয় দেখাবে এবং এটা কি পাইতে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে, বড় লোক রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আরিয়ানের মতো বাড়িওয়ালার মতো রেজাল্ট পাবে আর কি। হোয়াট ইজ ডুপ্লিকেট কন্টেন্ট? ডুপ্লিকেট কন্টেন্ট কি? ডুপ্লিকেট কন্টেন্ট ইজ আইডেন্টিফাই অর ভেরি সিমিলার কন্টেন্ট অ্যাপারেন্স ইন মাল্টিপল পেজ। প্রত্যেকটা পেজের মধ্যে কি একই রকমের কন্টেন্ট দেওয়া আছে, সেটাকে কি ডুপ্লিকেট কন্টেন্ট। এটা ধরা খাবে কিসে যায় বলেন তো? ক্যানোনিক্যাল ট্যাগের যায় ধরা খাবে কিসে? ক্যানোনিক্যাল ট্যাগে। আর এই মেইন ধরার জন্য টেকনিক্যাল এসিওতে যে 404 ইরোর দেখাবে। কেন ক্যানোনিক্যাল ট্যাগে যখন ওই বাকি দুটো পেজ পাবে না, ওই দুটো পেজ লিখে যদি সার্চ দেয় তাহলে 404 ইরোর আসবে এবং কি সমস্যা তখন বলতে হবে, তখন ওদের জন্য আবার ক্যানোনিক্যাল ট্যাগ স্কিমা মার্কআপ তৈরি করতে হবে, ঠিক আছে। হোয়াই শুড ডুপ্লিকেট কন্টেন্ট বি অ্যাভয়েড? এরকম টাইপের কোশ্চেন আসবে। হোয়াই শুড ডুপ্লিকেট কন্টেন্ট বি অ্যাভয়েড? ডুপ্লিকেট কন্টেন্ট কেন অ্যাভয়েড করবে? ইট ক্যান কনফিউজ সার্চ ইঞ্জিন অ্যান্ড নেগেটিভ ইফেক্ট র্যাঙ্কিং। মানে এটা এক কথায় তো আপনাকে মতোই, মানে এটা কমন সেন্স থেকে আইছে যে ডুপ্লিকেট কন্টেন্টের জন্য কি আসে, আমার র্যাঙ্কিংয়ের নিচে পড়ে যায়। এটা কনফিউজ করে সার্চ ইঞ্জিনকে, এটা গুগলেই তো কনফিউজ করে দেয়। কেন একাধিক লেভেলের কন্টেন্ট আছে, গুগল বুঝতেছে না আমার কোনটা মেইন কোনটা আনমেইন, ঠিক আছে। তো এটা কি আমার গুগলকে কনফিউজ করে দেয় এবং নেগেটিভলি এফেক্ট র্যাঙ্কিং, এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে, ঠিক আছে। এবার আসে হোয়াট ইজ ক্রাউলিং? এটা কি আর বোঝানো লাগবে? ক্রাউলিং মানে কি? এক কথায় ক্রাউলিং দ্য প্রসেস হয় সার্চ ইঞ্জিন বট ডিসকভার ওয়েবসাইট পেজ। সার্চ ইঞ্জিন বট বলতে সেটার নাম হলো কি গুগল বট। সেটা কি, এই যে দেখেন সার্চ ইঞ্জিন বট যখন ওয়েবসাইটে পেজ ঘুরে খুঁজে বের করে সেই প্রক্রিয়াকে ক্রাউলিং বলে, ঠিক আছে। আমি যখন ক্রাউলিং রোবট.txt-এরই 3টে পার্ট। কি পার্ট? CIR। রোবট.txt প্রথম কাজে হলো ক্রাউলিং করা। ক্রাউলিং করার মধ্যে থেকে যেটা ভালো মনে হয়েছে সেটাতে কিসে পাঠাবে? ইন্ডেক্সে।
সেটাই আবার র্যাঙ্কিংয়ে যাবে। আর যেটা খারাপ মনে হয়েছে সেটা লাথি মেরে পাঠিয়ে দেবে, সেটা 404 ইরর দেখাবে, সেটার জন্য সমস্যা দেখাবে, সেটার জন্য আমরা টেকনিক্যাল ব্যবহার করবো। এবং টেকনিক্যাল ইস্যুতে যে মনে হবে যে এটার জন্য আমার ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে, এটার জন্য আমার মার্কআপ ইউজ করতে হবে, এইটাই আমি বুঝতে পারবো। এই বোঝানোর জন্য আমরা robots.txt ব্যবহার করি। robots.txt হলো ধরো আমার আন্ডারে 3 জন, ঠিক আছে, মেইন হলো robots.txt, মেইন কাজ আমি ধরো তোমার দিলাম ফরওয়ার্ড যে তুমি এই কাজটা করে আসো। এখন তুমি আমার পারমিশন ছাড়া তো তুমি নড়তেছো না, তো ওইটাই robots.txt প্রথম পারমিশন দেয় কারে? সি এর, ক্রাউলিং রে, ঠিক আছে। হোয়াট ইজ ইন্ডেক্সিং? তার মানে ক্রাউলিং থেকে যেটা যায় সেটা ইন্ডেক্সিং। এক কথায় ইন্ডেক্সিং ইজ দ্য প্রসেস অফ স্টোরিং ওয়েব পেজ ইনফরমেশন অ্যান্ড সার্চ ইঞ্জিন ডাটাবেস। ডাটাবেজে যেই তথ্যটা পাওয়া যায়, সার্চ ইঞ্জিন যখন কোনো ওয়েব পেজকে তার ডাটাবেজে সংরক্ষণ করে সেই প্রক্রিয়াকে তো ডাটাবেজে তখনই সংরক্ষণ করবে যখন ক্রাউলিং এর মধ্যে কোনো সমস্যা হবে না, তখনই তো ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। যখন আপনারা সার্চ কনসোল করছেন দেখছেন তো ডিসকভার অল পেজ, সেখান থেকে ডাটাবেজে ওই যে ব্লু টিক খাইছে সেটাই হলো কি আমার ইন্ডেক্সিং, সেটাই কি আমার ইন্ডেক্সিং। ক্লিয়ার? আচ্ছা, এটা ওই এই ক্ষেত্রে আমি এই ভিডিওর লাস্টেও আমি সেম কথা বলতে চাচ্ছি যে এই রিলেটেড কোশ্চেনগুলোই আপনারা আবার সেম ভাবে টপিকের নাম লিখবেন যে অ্যাডভান্স টেকনিক্যাল এসইও, এবং আমার এই 20টা কোশ্চেন আপনারা রাখবেন, চ্যাটজিপিটির কাছে রাখেন, ডিপসিকের কাছে রাখেন, ক্লাউডের কাছে রাখেন, রেখে বলবেন যে এই রিলেটেড এই কোশ্চেনগুলো বাদে হোয়াট, হোয়াই, হাউ শুড বি এক্সপ্লেন, এইসব রিলেটেড মানে বড় করে আমার কোশ্চেন টাইপ তৈরি করে আরো 30টা কোশ্চেন দাও। সেই অনুযায়ী তুমি কি করবা? আর একটু অ্যাডভান্স ধারণা নিবা। এখানে আপনাদের মুখস্থ করা কিছুই না, আপনারা ধারণাগুলো পাইছেন, এই অনুযায়ী আপনারা পড়াগুলো তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, এবারটা আমাদের লাস্ট যে পার্টটা আছে এই ভিডিওর মধ্যে লাস্ট পার্ট, কারণ আমরা এসইওর জন্য পুরো একটা ভিডিও তৈরি করব, সেটা হলো কি অ্যাডভান্স এসইও অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশন, ঠিক আছে। অ্যাডভান্স এসইও এবং ওয়েবসাইট অপটিমাইজেশন। আচ্ছা, অ্যাডভান্স এসইও এবং ওয়েবসাইট অপটিমাইজেশন কি এটা একটু আপনাদের বুঝতে হবে। হোয়াট ইজ ক্রাউল বাজেট? হোয়াট ইজ ক্রাউল বাজেট? ক্রাউলিং বাজেট বলতে কি বোঝায়? নির্দিষ্ট সময় সার্চ ইঞ্জিন বট একটি ওয়েবসাইটে যতগুলো পেজ ক্রাউল করে তাকে কি বলে? ক্রাউল বাজেট বলে। ওই যে ক্রাউলে যখন রোবটরে তুমি পারমিশন দিলা যাও তুমি এই পেজগুলো ঘুরে আসো, তো একটা নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন মানে বিভিন্ন না আমার ওয়েবসাইটে বিভিন্ন পেজে ঘুরতেছে, এই পুরো সময়টাকে বলা হয় ক্রাউলিং বাজেট টাইম, ঠিক আছে। 10 সেকেন্ড 20 টাইম যতক্ষণ ধরে ঘুরতেছে, তো ক্রাউলিং বাজেট ইজ দ্য নাম্বার অফ পেজ সার্চ ইঞ্জিন বট ক্রাউজ টু ওয়েবসাইট উইথিন এ গিভেন টাইম। যে টাইমটুকুর জন্য সে ঘুরতে গেছে সেই টাইমটুকুর মধ্যে কয়টা পেজ ঘুরে আইছে সেটাকে বলা হয় কি ক্রাউল বাজেট, ঠিক আছে, ক্রাউল বাজেট। আচ্ছা, এরপরে হোয়াই ইজ ক্রাউল বাজেট ইম্পর্টেন্ট? কেন ক্রাউল বাজেট ইম্পর্টেন্ট? এক কথায় উত্তর দেবেন, এটি গুরুত্বপূর্ণ পেজগুলো দ্রুত ক্রাউল এবং ইন্ডেক্স দিতে সাহায্য করে। ক্রাউল হওয়ার পরে তো আমার ইন্ডেক্স হবে, ইন্ডেক্স হওয়ার মানে আমার র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং হওয়ার মানে আমার সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে। তার মানে কি মেইন প্রসেস তো 0 থেকেই শুরু হয়। তার মানে কি এটা গুরুত্ব কি? ইটস এল ইম্পর্টেন্ট পেজ টু গেট ক্রাউল অ্যান্ড ইন্ডেক্সি। ভাই আমার পেজের মধ্যে 20টা পেজ আছে, 10টা সমস্যা আছে, ওই 10টা রাখ, বাকি 10টায় তাড়াতাড়ি কি কর র্যাঙ্কে কর। তার মানে এটা হেল্পস করে কিসের জন্য? এমন না যে ওই 10টার জন্য সে বসে থাকে, ওই 10টার সমস্যা আছে, ঠিক আছে তুমি বসো, ঠিক আছে তুমি বসো, তুমি তোমার মধ্যে আবার এই সমস্যা আছে, এগুলো সমাধান করে তোমার আমি আবার ইন্ডেক্সে পাঠাবো, ঠিক আছে। এইটা ধরেন আপনাকে এই লেভেল 4 এর মতো পরীক্ষার মতো 3টা পরীক্ষা দিচ্ছেন, 2টায় পাস করছেন, একটা ফেল করছেন, সেই জন্য আবার আপনাকে পাস করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পাস করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইন্ডেক্সে যাবেন না, ঠিক আছে। আর পাস করে গেলেই ওটা হলো র্যাঙ্কিং, আর প্রথম যে দিন আপনাকে অ্যাসেসমেন্ট হবে ওটা হলো ক্রাউলিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন হোয়াট ইজ দ্য পেজ স্পিড? পেজ স্পিড কি? পেজ স্পিড ইজ দ্য টাইম টেক্স টু ওয়েব পেজ টু লোড কমপ্লিটলি। একটা পেজে আমি ঢোকার জন্য যতটুকু টাইম নেয় ওটাকে পেজ স্পিড বলে, ঠিক আছে। একটু ওয়েব পেজে সম্পূর্ণ লোড হতে যে সময় লাগে তাকে কি বলা হয়? পেজ স্পিড বলা হয়। হোয়াই ইজ পেজ স্পিড ইম্পর্টেন্ট ফর এসইও? কেন পেজ স্পিড ইম্পর্টেন্ট এসইওর জন্য? অবশ্যই ইম্পর্টেন্ট। যদি তোমার পেজ স্পিড কম হয় তখন কি হবে? তোমার কাস্টমার ড্রপ করবে, সিটিআর রেট বেড়ে যাবে। এক কথায় উত্তর পাইছেন না? তার মানে কি এ ফাস্টার ওয়েবসাইট ইম্প্রুভস ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। যদি আমার ওয়েবসাইটে আমি দেখি অনেকক্ষণ ধরে লাগিয়ে ঢুকতি, তাহলে আমি ঢুকবো? তাহলে এটা র্যাঙ্কিংয়ে থাকবে? হ্যাঁ, রিলেভেন্ট কিছু পাবে ওর মধ্যে? পাবে না। এ ফাস্টার ওয়েবসাইট ইমপ্রুভ, একটা ফাস্টার ইমপ্রুভ মানে এখানে এই কোশ্চেনটা অ্যান্সার হবে কি একটা ফাস্টার ওয়েবসাইট কি ইমপ্রুভ করে? একটা ফাস্টার ওয়েবসাইট ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করে অ্যান্ড সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, এবং সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে কি করে? সাহায্য করে, ঠিক আছে। ওকে, হাউ ক্যান ইউ ইমপ্রুভ ওয়েবসাইট স্পিড? তুমি কিভাবে ওয়েবসাইটের স্পিড ইমপ্রুভ করবা? তার মানে কি যেই কাজগুলো উপরে আমি বললাম যে স্পিডের জন্য কি কি দরকার, দেখেন সার্চ ইঞ্জিনের অপটিমাইজ ইমেজ অন পেজের মধ্যে, enable caching,
ইউজ এ সিডিএন, ম্যাক্সিমাইজ সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড চোজ ফার্স্ট, একটু বেশি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়ে দিছে এটা, ঠিক আছে। ইমেজ অপটিমাইজ করুন, ক্যাশ ব্যবহার করুন, সিডিএন ব্যবহার করুন, সিএসএস জাভা এফএম, একটু হাই লেভেলের কোশ্চেন দিয়ে দিছে এটা কি কি করতে হবে, ঠিক আছে। এটা আপনারা একটু সহজ করে পড়েন। হাউ ক্যান ইমপ্রুভ ওয়েবসাইট স্পিড, কি কি দাদা আপনার পয়েন্টগুলো লিখবেন। অপটিমাইজ ইমেজ, এনাবল ক্যাচিং, মানে ক্যাচ মানে যেটারে বলা হয় কি জানি বলা হয়, যাক ভিডিও বড় হয়ে যাচ্ছে পরে মনে। সিডিএন ব্যবহার করেন। আচ্ছা, হোয়াট ইজ এ কোর ওয়েব ভাইটালস, কোর ওয়েব ভাইটালস কি, এটা তো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, অত অ্যাডভান্স আপনাদের লেভেল 4 নাও আসতে পারে, তারপরে আমি যেন রিস্ক না নিই, আমরা এরকমভাবেই তৈরি করি। কোর ওয়েব ভাইটালস আর গুগল ম্যাট্রিক্স দ্যাট মেজার লোডিং স্পিড, কি করে লোডিং স্পিড মেজার করে ইন্টারেক্টিভলি অ্যান্ড ভিজুয়াল স্টেবিলিটি, ঠিক আছে। কোর ওয়েব ভাইটালস হলো গুগল পারফরমেন্স ম্যাট্রিক্স, গুগলের কি পারফরমেন্স ম্যাট্রিক্স, যার লোডিং স্পিড ইন্টারেক্টিভলি এবং ভিজুয়ালি স্টেবিলিটি পরিমাপ করা হয়। মানে এর লোডিং স্পিড কত, এই ওয়েবসাইটের লোডিং স্পিড কত, এটা পারফরমেন্স ম্যাট্রিক্স করার জন্য আমরা কি ব্যবহার করি, কোর ওয়েব ভাইটালস ব্যবহার করি। হোয়াই আর কোর ওয়েব ভাইটাল ইম্পর্টেন্ট, কেন কোর ওয়েব ভাইটাল ইম্পর্টেন্ট, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, এগুলো ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করে এবং এসিও র্যাঙ্কিং, এই কথাটাও মনে রাখবেন, খালি এই একটা কথা করি আপনি সবগুলো এসিও র্যাঙ্কিং প্রত্যেকটা এসির মধ্যে রাখবেন, যেহেতু এসিওর টপিক, এটা কি করে ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করে এবং এসিও র্যাঙ্কিং করতে সাহায্য করে, ঠিক আছে, ইতিবাচক প্রভাব ফেলে। হোয়াট ইজ এ মোবাইল এসিও, হোয়াট ইজ মোবাইল এসিও, এই কোশ্চেন আসতে পারে। মোবাইল এসিও ইজ এ প্রসেস অফ অপটিমাইজ এ ওয়েবসাইট ফর মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইসের মাধ্যমে যে ওয়েবসাইটটা আমি কি করি অপটিমাইজ করি, সেটাই হলো কি মোবাইল এসিও, ঠিক আছে। হোয়াই ইজ মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হোয়াই ইজ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন ইম্পর্টেন্ট, কেন মোবাইল ফ্রেন্ডলি ইম্পর্টেন্ট, তাহলে এক কথায় উত্তর দেবেন যে ওয়ার্ল্ডের 80% মানুষই মোবাইলেই সব কিছু ওয়েবসাইটে ঢোকে, তার মানে কি যদি আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে তো আমার ওয়েবসাইটের মধ্যে মানুষ এসে শান্তি পাবে না, ইউজার এক্সপিরিয়েন্স ব্যাড হবে, সেখানে থাকতে পারবে না, মানে এরকমই লাগবেন। দেখেন মোস্ট ইউজার ব্রাউজ অন মোবাইল ডিভাইস, সো মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ইমপ্রুভ ইউজিবিলিটি এবং র্যাঙ্কিং, এক কথা উত্তর, ঠিক আছে। হোয়াট ইজ এ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এটা ডিজাইনের কোশ্চেন চলে আসছে, এটা আমরা স্কিপ করি বা শিখতেও পারেন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন অটোমেটিকলি অ্যাডজাস্ট ওয়েবসাইট লেআউট এবং ডিফাইন স্ক্রিন সাইজ, মানে রেসপন্সিভ ওয়েবসাইট কি আপনি যেই ডিভাইস দিয়ে লগ ইন করেন ওই ডিভাইস অনুযায়ী কি হয়ে যাবে অপটিমাইজ হয়ে যাবে, যদি আপনি আইপ্যাডে ঢুকেন আইপ্যাডের মতো হয়ে যাবে, মোবাইল দিয়ে ঢুকলে মোবাইলের মতো হয়ে যাবে, এটাকে রেসপন্সিভ বলা হয়, ঠিক আছে। হোয়াট ইজ এ ব্রোকেন লিঙ্ক, হোয়াট ইজ এ ব্রোকেন লিঙ্ক, এটা আসতে পারে। এ ব্রোকেন লিঙ্ক ইজ এ লিঙ্ক that does not work and usually returns 404 error, মানে টেকনিক্যাল ইস্যু ব্রোকেন লিঙ্ক। ধরেন আমি একজন, ধরেন আমার এক স্টুডেন্ট আছে বাংলাদেশে, তার গার্লফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়ায়, দুজনের মধ্যে ব্রেকআপ হলে কি একটা ব্রোকেন লিঙ্ক তৈরি হবে, এটাকে 404 error বলা হয়। ওকে, আচ্ছা, আর 9টা কোশ্চেন আছে, এটা শেষ করে ফেলাই। যে লিঙ্ক কাজ করে না বা 404 error দেখায় সেটাকে কি বলা হয়, ব্রোকেন লিঙ্ক বলা হয়। হোয়াই আর ব্রোকেন লিঙ্কস হার্মফুল, কেন ব্রোকেন লিঙ্ক হার্মফুল, দে ক্রিয়েট এ পুয়ার ইউজার এক্সপিরিয়েন্স এন্ড নেগেটিভ ইফেক্ট এসিও, স্বাভাবিক, আমি যখন দেখলাম ওয়েবসাইটে ঢুকতে 404 error, তার মানে কেমন একটা এক্সপিরিয়েন্স খারাপ আসলো, ব্যাড এক্সপিরিয়েন্স আসলো, এবং কি আসলো, এটা এসির ক্ষেত্রে ইফেক্টিভটা খুবই নেগেটিভ ইফেক্ট পড়লো, ঠিক আছে। হাউ ডু ইউ ফাইন্ড এ ব্রোকেন লিঙ্কস, কিভাবে তুমি ফাইন্ড এ ব্রোকেন লিঙ্কস বের করবা, ইউজ টুল লাইক গুগল সার্চ কনসোল, সার্চ কনসোলের মাধ্যমে তো আমরা দেখতে পারবো যে কোন লিঙ্কটা ব্রোকিং হয়ে গেছে, হ্যাঁ, স্ক্যামিং ফ্লো আর এই এত কিছুর দরকার নেই, এক কথায় উত্তর দেবেন ইউজ টুলস লাইক গুগল সার্চ কনসোল, একটা, কেন আপনাকে লেভেল 4 এর টপিক হলো, লেভেল 4 এর টপিক হলো কি সার্চ কনসোল, সো মানে আপনারা সার্চ কনসোল, যে সার্চ কনসোলের মাধ্যমে আমরা ব্রোকিং লিঙ্ক খুঁজে পেতে পারি। আচ্ছা, এরপরে দেখেন হাউ ডু ইউ ফিক্স ব্রোকেন লিঙ্কস, কিভাবে তুমি ব্রোকেন লিঙ্ক ফিক্স করবা, আপডেট দ্য ইউআরএল, রিপ্লেস দ্য ব্রোকেন লিঙ্ক অর ক্রিয়েট 303 রিডাইরেক্ট, এক কথায় সঠিক ইউআরএল যুক্ত করব, ব্রোকেন লিঙ্ক পরিবর্তন করব, অথবা 301 রিডাইরেক্ট ব্যবহার করব, এই একটা উত্তর দিলে হবে। আপডেট দ্য ইউআরএল, আপডেট দ্য ভ্যালিড ইউআরএল, ঠিক আছে, এরকম একটা সুন্দর, এবং আই টু অ্যাডভান্স লিখলে রিপ্লেস দ্য ব্রোকেন লিঙ্ক, এটাও বলতে পারেন, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য ইন্টারনাল লিঙ্কিং, অন পেজের ক্ষেত্রে যেটা হয়, ইন্টারনাল লিঙ্কিং কন্টেন্ট অন পেজ টু অ্যানাদার পেজ উইথিন দ্য সেম ওয়েবসাইট, এক পেজের সাথে আরেক পেজের কানেক্ট করাকে ইন্টারনাল লিঙ্ক বলি, কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে আমার হোম পেজের সাথে অ্যাবাউট পেজের আমি কি লিঙ্ক আপ করে দেবো, এটা হলো কি ইন্টারনাল লিঙ্ক, যেটা আমরা অন পেজের ক্ষেত্রে করে ছাড়লাম। ওকে,
হোয়াই ইজ ইন্টারলিঙ্ক ইম্পর্টেন্ট, কেন ইন্টারলিঙ্ক ইম্পর্টেন্ট? ইট ইম্প্রুভ ওয়েবসাইট নেভিগেশন, কি করে? নেভিগেশন সহজ করে, লাইক অথরিটি ছড়িয়ে দেয় এবং সার্চ ইঞ্জিনকে পেজ ক্রাউল করতে সাহায্য করে। ঠিক আছে, সুন্দর করে মানে আপনার মতো ওয়েবসাইটের নেভিগেশন সহজ করে, এক কথায় প্রথমটা নেভিগেশন, ওয়েবসাইটের নেভিগেশন সহজ করে, লিঙ্ক অথরিটি ছড়িয়ে দেয়, লিঙ্ক অথরিটি কি করে? ছড়িয়ে দেয় এবং সার্চ ইঞ্জিনকে পেজ ক্রাউল করতে সাহায্য করে। প্রথমটা তৃতীয়টা দেবেন, ওয়েবসাইটের নেভিগেশন সহজ করে এবং সার্চ ইঞ্জিনকে ক্রাউল করতে সাহায্য করে। হোয়াট ইজ এক্সটার্নাল লিঙ্ক? এক্সটার্নাল লিঙ্ক কানেক্টস আর ওয়েবসাইট টু অ্যানাদার ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটে কানেক্ট কি করা হয়? এক্সটার্নাল। একটা ওয়েবসাইটে একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশনটা কি বলা হয়? ইন্টারনাল। ঠিক আছে। হোয়াট ইজ অ্যানকর টেক্সট? ইম্পর্টেন্ট টপিক। অ্যানকর টেক্সট আসতে পারে। অ্যানকর টেক্সট ইজ দ্য ক্লিকেবল টেক্সট অর হাইপার লিঙ্ক, যেটা ক্লিক করলেই অন্য জায়গায় নিয়ে যায়, এই পেজের মধ্যে অন্য জায়গায় নিয়ে যায় বা অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, এটাকে বলা হয় কি? হাইপার লিঙ্ক। এটাকে বলা হয় কি? হাইপার লিঙ্ক অথবা অ্যানকর টেক্সট। কিন্তু এই কথাটা আগে ক্লিকেবল লেখাটা আনবেন, যেটা ক্লিকেবল, মানে ক্লিকেবল বলতে কি? যেই লিঙ্কে ক্লিক করলে যে লিঙ্কটা ওপেন হয় এটাকে ক্লিকেবল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, হোয়াই ইজ ইমেজ এসইও ইম্পর্টেন্ট? ইমেজ এসইও কেন ইম্পর্টেন্ট? ইট ইমপ্রুভ ওয়েবসাইট স্পিড, accessibility and image to search ranking. It improve website speed, accessibility and image search ranking. তার মানে কি? এটা ওয়েবসাইটের স্পিড, অ্যাক্সেসিবিলিটি এবং ইমেজের সার্চ র্যাঙ্কিংও উন্নত করে। দেখেন আমি আমার নাম লিখে যখন সার্চ দিই তখন গুগল আমার ছবিগুলো চলে আসে, কেন? আমি ওই যে কী করছি? ইমেজটা এসইও করি, ইমেজটা আমরা এসইও করি, আর এমনকি আপনাদের আমি ইমেজ এসইও শিখাইছি। লাস্ট কোশ্চেন, হাউ ডু ইউ অপটিমাইজ ইমেজ এসইও ফর অপটিমাইজ ইমেজ ফর এসইও? কীভাবে তুমি একটা ইমেজ রয়েছে এর প্রপার্টিসে যায় কী করবো, কী কী করবো এটা তো মনে রাখছেন। প্রথমে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, তারপর প্রপার্টিসে যেয়ে কী কী নাম, ডিটেলস, ট্যাগ, হেডলাইন এগুলো ইউজ করবো। সেম আমার এই ভিডিওর লাস্টে এই একই কথা, যে এই 20টা কোশ্চেনের বাইরে যেয়ে আপনারা আরও কিছু কোশ্চেন সম্পর্কে অবগত হবেন। কোথা থেকে? চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক, ক্লাউড হোক, ডিপসিক হোক, যে কোনো এক জায়গা থেকে আপনারা সুন্দর করে। সো এই জিনিসগুলো পড়লে আমি 99% শিওর যে আপনারা রিটেনে কোনো জায়গায় সমস্যা হবে না, কারণ এই জিনিসগুলোর বাইরে আর কি কোশ্চেন আসবে? যদি আপনি প্রত্যেকটা টপিকের মিনিং জানেন তাহলে আর কোশ্চেন কোথা থেকে আসবে? ঠিক আছে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। এরপরের যে আমাদের ভিডিও সেই ভিডিও হবে সার্চ কনসোলের উপরে, সার্চ কনসোলের উপরে আমরা সুন্দর ভিডিও করব। ঠিক আছে।